স্কুল যাওয়ার পথে ঘিরে ধরল দুষ্কৃতীরা। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সালটা 1946। দেশভাগের আগুন তখনও পুরোপুরি জ্বলে ওঠেনি, কিন্তু বাতাসে ঘন হয়ে উঠছিল অস্থিরতার গন্ধ। সেই সময়ই ভাগ্যান্বেষণে আসামে চলে আসেন কালীপদ কুণ্ডু। প্রথমে কিছুদিন তেজপুরে, তারপরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন বিশ্বনাথ চারিয়ালিতে। ব্রহ্মপুত্রের পার ঘেঁষা এক শান্ত গ্রাম। দেশভাগের সময় দলে দলে উদ্বাস্তুরা যখন সীমান্ত পেরিয়ে আসছে, কালীপদ তাদের দিকে আশ্রয়ের হাত বাড়িয়ে দিলেন নিঃস্বার্থভাবে। তার বাড়ি হয়ে উঠল অসহায়দের আশ্রয়। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল নাম, ওটাই কুণ্ডু আশ্রম। কিন্তু এই কাজ করতে গিয়েই শত্রু তৈরি হলো অনেক। রাজনৈতিক চক্রান্ত, হুমকি, বদনাম সব মিলিয়ে একদিন ঘটে গেল একটা ভয়াবহ ঘটনা। ষড়যন্ত্র করে আলোচনায় ডেকে ছুরিকাঘাত। রক্তে ভিজে গেল কালীপদ তার সাদা ধুতি। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হলেন বটে, কিন্তু মন ভেঙে হয়ে গেল চুরমার। গভীর বেদনায় লিখলেন চিঠি গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উদ্দেশ্যে। লিখলেন, ঠাকুর, আমি কি এই স্থান ছেড়ে চলে যাব? কিছুদিন পর এলো জবাব। মানুষ যে জায়গায় হোঁচট খেয়ে পড়ে, সেই জায়গাতেই ভর দিয়ে ওঠে। চিঠিটা হাতে নিয়ে নির্জনে বসলেন কালীপদদা। মাথা তুলে চাইলেন আকাশের দিকে। সেই দিন থেকে আর কখনো ভাবেননি বিশ্বনাথ চারিয়ালি ছেড়ে যাওয়ার কথা। বছর কেটে গেল। ব্রহ্মপুত্রের ঢেউয়ের পাশে গ্রামটিতে বাঙালিদের মনে জন্ম নিল আরেকটা নতুন স্বপ্ন, একটা বাংলা মাধ্যম বিদ্যালয় গড়ার। গ্রামের মানুষ একজোট হয়ে ঠিক করল স্কুলটা গড়ে তোলার প্রধান দায়িত্ব নেবেন কালীপদদা। কি হবে স্কুলের নামকরণ, তা নিয়ে একটা সভা ডাকা হলো। বিভিন্ন মানুষ নাম দিচ্ছে বিভিন্ন রকম, কিন্তু কোনো নামই যেন মনে ধরা দিচ্ছে না সবার। ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়ালেন এক অচেনা সুদর্শন ভদ্রলোক। সবার কৌতূহলী দৃষ্টি তাঁর দিকে। মৃদু হাসলেন তিনি। বললেন, আমি যদি একটা নাম দিই আপনাদের পছন্দ হবে? নীরবতা নেমে এলো সভাঘরে। ভদ্রলোক বললেন ধীরে ধীরে, সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়। এক মুহূর্তেই সবাই হয়ে গেল একমত। কোনো এক রহস্যময় অজ্ঞাত আবেশে সকলের পছন্দ হয়ে গেল নামটা। নিজের ভিতরেই যেন আশীর্বাদের ভার বহন করছে নামটা। আশ্চর্য, নামকরণের পর থেকে সেই মানুষটিকে আর কখনো কেউ দেখেনি। কে ছিলেন তিনি কেউ জানে না। সময় গড়িয়ে 1960। আসাম জুড়ে তখন ভাষা আন্দোলনের ঝড়। বিভেদ, হিংসা, অশান্তি সবকিছুই গ্রাস করেছে গ্রাম থেকে শহর। এই উত্তাল সময়েই সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়কে পুড়িয়ে দিতে চাইল কিছু উন্মত্ত দুষ্কৃতিকারী। কিন্তু কালীপদদা আর প্রধান শিক্ষক মহাশয়ের দৃঢ়তায় স্কুল টিকে গেল। তবে হুমকি বাড়তে লাগলো। একটা সময় ঘোষিত হলো কালীপদদা এবং প্রধান শিক্ষকের মাথার দাম 3,500 টাকা। একদিন কালীপদদার পথ রোধ করে দাঁড়ালো কয়েকজন দুষ্কৃতী। চোখে আগুন, হাতে অস্ত্র। দাবি স্কুলের ভাষা পরিবর্তন করতেই হবে। থামলেন কালীপদদা। তাঁর হাতে তখন ঠাকুরের আশীর্বাদপুত দণ্ড। সাথে আছেন ঠাকুর, ভয় কিসের? চোখ জ্বলে উঠল তার, যেন এক অন্যরকম দীপ্তি। গর্জে উঠলেন তিনি, তোমরা যদি আমার শরীরের একটা লোমও স্পর্শ করো, তবে ভীষণ বিপদ হবে তোমাদের। এরপর এক অদ্ভুত নীরবতা। সময় যেন থেমে গেল মুহূর্তে। দুষ্কৃতীদের সকলের চোখে ভয়, হাত কাঁপছে তাদের। কেউ নড়বার সাহস করতে পারছে না, যেন সবাই প্রস্তর মূর্তিতে পরিণত হয়েছে। কালীপদদা অটল পায়ে, দণ্ড হাতে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন তাদের মাঝখান দিয়ে। ইষ্টদেবতার বাক্য শিরোধার্য করে নিয়ে কালীপদদা জীবনের শেষ দিন পর্যন্ত রইলেন বিশ্বনাথ চারিয়ালিতেই, তাঁর সন্তানদের নিয়ে। 8 মেয়ে, 1 ছেলে। ইষ্টভৃতি, নাম জপ, প্রার্থনাদি যাতে তার সন্তানরা নিখুঁতভাবে পালন করে, সে ব্যাপারে খুব সজাগ থাকতেন।
মাটির ঘর, বাঁশের বেড়া, বাঁশের খুঁটি, ছনের চাল, তিনটে লম্বালম্বি থাকার ঘর আর একটা ঠাকুর ঘর। যেন পরিবারের সদস্যই হয়ে উঠেছেন তিনি। বিশ্বনাথ চারিয়ালির চারপাশে চা বাগানে ঘেরা ওইটুকু আকাশের তলায় মাটির ঘরে সুখ দুঃখের সাথে জড়াজড়ি করে অতগুলি বোনের কেটে যাচ্ছিল জীবন। সেটা 1970 সাল। মাঠে ধান পাকার সময়, বিকেলবেলা। বাড়ির কাছে এসে থামল কালো রঙের একটা অ্যাম্বাসেডর গাড়ি। সেখান থেকে নামলেন কালীপদদা। তারপর নামল এক সুদর্শন ব্যক্তি। 10 বছরের ক্ষমা বলল দিদিকে, দেখ দিদি, বাবার সাথে একটা সুন্দর মানুষ এসেছেন আমাদের বাড়ি। দুজনে দৌড়ে এলো বাড়িতে। দেখল সবচেয়ে পরিষ্কার ঘরটির মধ্যে খাটের উপর পাতা বিছানায় তিনি বসে আছেন। বোনেরা প্রণাম করে তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কানাকানি করে জানাজানি হয়ে গেল ইনি আমাদের দাদা। ভাবল ক্ষমা, আমাদের দাদা যদি তো এতদিন কোথায় ছিলেন? মানুষ যে এমন সুন্দর হতে পারে, আর সেই মানুষ যে এই মাটির ঘরে বসতে পারেন, এই সব ভাবতে ভাবতেই তাকে দেখে যাচ্ছে ক্ষমা। তারপর তিনি দয়া করে হঠাৎই যেমন এসেছিলেন তেমনই বিদায় নিলেন। শুধু মনে রেখে গেলেন চিরস্থায়ী ছাপ। তাঁর চরণ ছোঁয়ায় মাটির ঘর হয়ে উঠল পরম পুণ্যবহ। পেরিয়ে এলো আরো কয়েকটা বছর। 1978 সাল, মে মাস। কিছু কাজ চলছে ক্ষমাদের বাড়িতে। মাটির একটি ঘরের খুঁটিগুলো ঘর্মীরা সেদিনই আলগা করে রেখে গেছে পরের দিন এসে সম্পূর্ণ মেরামত করবে বলে। আর সেদিনই বিকেলবেলা চারিদিক কালো করে প্রচণ্ড বেগে ধেয়ে এলো কালবৈশাখী ঝড়। ঝড়ের তীব্রতায় দুলতে লাগলো মাটির ঘর। বাড়িতে সেদিন 6 বোন এবং ভাই আছে। বাড়িতে বড় কেউ নেই। সবার ছোট বোনটির গালে কার্বাঙ্কল হওয়ায় প্রচণ্ড জ্বর। তারা ছোট বোন এবং ভাইটিকে কোলে করে তুলে নিয়ে আশ্রয় নিল আলগা খুঁটির ঘরটিতে। এই ঘরে আশ্রয় নেওয়ার কারণ হলো পরম পূজ্যপাদ শিশি দাদার চরণধুলি পড়েছিল এই ঘরটিতেই। ঘরে ঢুকে ভাই বোনেরা জোরে জোরে নাম করছে আর চিৎকার করছে, দাদা আমাদের বাঁচাও, দাদা আমাদের বাঁচাও, এই বলে। ঠিক কতক্ষণ এইভাবে চিৎকার করেছে আর মনে নেই তাদের। ঝড় থামল কিছুক্ষণ পর। হ্যারিকেন জ্বালিয়ে ঘরে বসে আছে সবাই। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পরে এলো মা আর দিদি। তাদের মুখে শুনল ক্ষমা। রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ে তাদের বাস আটকে গেছিল। মা তো বাসের মধ্যেই কান্নাকাটি শুরু করেছিল, আমার ছেলে মেয়েগুলো ঘর চাপা পড়ে যাবে এই বলে। শোনা গেল কিছু ইটের দেওয়াল দেওয়া পাকা বাড়িও ভেঙে পড়েছে। পরের দিন জানা গেল আগের দিনের ঝড়ে চতুর্দিকে আরো অনেক দুর্ঘটনা ঘটে গেছে। অথচ সবচেয়ে অসহায় অবস্থায় থাকা সেই আলগা খুঁটির মাটির ঘরটা, যেখানে পড়েছিল শ্রী শ্রী দাদার চরণধুলি, তার একটা খুঁটিও নড়েনি।